এইআরওর পদে থাকা রাজ্য সরকারের 7 অফিসার সাসপেন্ড কেন অফিসারদের বক্তব্য শোনা হয়নি? এই সব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে। তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, প্রোথেট কালচার চলছে, ভ্যানিশিং দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। কাজে গাফিলতির অভিযোগ, রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন। ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার ফিনিশ আপনারাই হবেন। মোহাম্মদ বিন তুগলক, who is forcefully threatening the people, vanishing the democratic rights of the people, washing the democratic rights. He can take some action against me. I don't care. I'm ready to go to jail. If they want to kill me, let them kill. We will expose them. We have all the document with us and all the evidence with us. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি in my life, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. It is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। কোন অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার 100%। তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় 2 হাতিয়ার, কেন্দ্রীয় বাহিনী আর এসআইআর চলছে। এবার ময়দানে নেমে লড়ার জন্য ভোট ঘোষণার আগেই বাহিনী। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেটেল বাহিনী। কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই। পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? নির্বাচন কমিশনের এমনই ভাবনা, তারা ধাপে ধাপে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপরেই রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা। রাজ্যে এসআইআর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে, কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। ভোটের আগে আরো বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার তো বুথের ভিতরেও বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে সুর চড়ান বিজেপির আরেক নেতা সুকান্ত মজুমদার। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। বিজেপি রাজ্য সভাপতি তো এক ধাপ এগিয়ে আদালতে, হাইকোর্টে তিনি আবেদন জানান। পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটি 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এসব দেখে অনেকেই মনে করেন বিজেপির বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী কি এবার ভোট ঘোষণার আগেই এ রাজ্যে মোতায়েন করা হবে?
ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেটেল বাহিনী। পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, সব ঠিক আছে, সুষ্ঠু আছে। সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে। 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 1100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এ রাজ্যের জন্য। আর এবারের বিধানসভা ভোটে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চর্চার বিষয়, ভোটের আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলাকে মাথায় রেখে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু রথে। 5 থেকে 10ই মার্চ ছুটবে পদ্মের 9টি রথ। রথযাত্রায় হিন্দুত্বের শান। সামনেই ভোট, বাংলায় গেরুয়া পালে হাওয়া তুলতে পথে বিজেপি, রথে বিজেপি। ফের বাংলায় গড়াবে পদ্ম রথের চাকা। কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা। 5ই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু, চলবে 10ই মার্চ পর্যন্ত। মোট 9টি রথ ছোটাবে গেরুয়া শিবির। এ রাজ্যের 294টি বিধানসভা আসনকে 10টি ভাগে ভাগ করেছে বিজেপি। শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। দশটি বিভাগের 5টি থেকে একটি করে রথ বের হবে, ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায়। বাকি 4টি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায়। মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর। সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান। বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী জনসভা দিয়ে। 1 মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণে। 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতায়। রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভি ওয়েট নেতারা। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান। 5ই মার্চ থেকে পথে বিজেপির রথ। টার্গেট 5000 কিলোমিটারের রথযাত্রা। যাত্রাপথে 300টি ছোট জনসভা এবং 60টি বড় জনসভা করা। তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে। পৃথিবীর কোনো শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথ যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990 সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী, গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে,
কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। বুধবার বাংলায় অমিত শাহ। কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, যোগ দেবেন ইসকনের অনুষ্ঠানে। কৌশলে কি হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা? বুধবার ভোটের বাংলায় অমিত শাহ। কয়েক ঘন্টার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু, ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন। অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা। তৃণমূল সরকারের যুব সাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। পদ্ম শিবির জেলায় গিয়ে বলবে বেকার ভাতা নেই, কিন্তু প্রশ্ন তুলুন, চাকরি কোথায়? বাংলার যুব সাথী, মাসে মাসে 1,500 টাকা বেকার ভাতা, তৃণমূল সরকারের নয়া প্রকল্প। রবিবার থেকে নেওয়া হচ্ছে আবেদন, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। এই যুব সাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচিতে টার্গেট তরুণ সম্প্রদায়। বিজেপি বোঝানোর চেষ্টা করবে চাকরি দিতে পারছে না বলেই বেকার ভাতা চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপি প্রচার করবে তারা ক্ষমতা এলে তরুণদের জন্য কি কি করবে। আমরা যুবকদের কাছে যাব, আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন। বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে, অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করুন। ভোটের আগে তৃণমূলের বেকার ভাতা, পর্যবেক্ষকদের মতে এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে। অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফসল তারা আসন্ন ভোটেই পেতে পারে। এটা বুঝতে পেরেই কি পাল্টা আসরে বিজেপি? 15ই ফেব্রুয়ারি থেকে তারা শুরু করেছে চাকরি চায় বাংলা কর্মসূচি।
অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। বাংলার যুব সাথীর পাল্টা এবার বিজেপির আরেক কর্মসূচি, যুব আড্ডা। প্রথমে ঠিক হয় মঙ্গলবার থেকে জেলায় জেলায় বিজেপি যুব আড্ডা কর্মসূচি শুরু হবে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য, সোমবার ঘোষণা 24 ঘন্টার মধ্যে প্রচার সারা যায়নি, তাই মঙ্গলবার কর্মসূচি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব শুরু করা হবে যুব আড্ডা। বহু জায়গাতে হচ্ছে নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা, বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘটা। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের BLA 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো BLA 2টা দিতে পারতো। যারা BLA 2 দিতে পারে না তাদের কোনো কর্মসূচির লোক আছে? তবে আগামী দিনে যুব সাথীর পাল্টা এই যুব আড্ডা কর্মসূচি কতখানি নির্বাচনী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক সহ 50 জন মন্ত্রীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় 2 যুগ পর বিএনপি নেতৃত্বে গঠিত হলো সরকার। গত বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি 209 আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা 3 আসন পায়। তখনই স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণ ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ সহ 13 দেশের বিশ্ব নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান। সরকার গড়ার জন্য মন্ত্রীরা শপথ নিলেও তদারকি সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তাই তারা শুধু সংসদের সদস্য হিসেবেই শপথ নেবেন। সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র, এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এর বাইরে আরেকটি যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। সন্ধে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন তিনি। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে দেওয়া হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নিউজ 18 বাংলা।